পাকিস্তানের বিপক্ষে লাস্ট আমরা যখন ঘরের মাটিতে খেললাম সেই সিরিজটার কথা। এদিকে মিরপুর স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে ওই দুর্দান্ত একটা উইকেটে উইকেটে একটু ঘাস আছে, ওখানে নাহিদ রানারা ঝড় তুলতেছে। পাশেই একাডেমি মাঠে প্র্যাকটিস করতেছিলেন হাসান মাহমুদ। ওখান থেকে বেরোয় আসার পথে আমার সঙ্গে ফোনে কথা হচ্ছিল। তা আমি বলতেছিলাম যে মিস করতেছেন কিনা, এরকম ঘাসের উইকেট, একটু ঘাস আছে, এত সুন্দর হেল্প পাওয়া যাচ্ছে। সে বলল যে খুব মিস করতেছে, খুব মিস করতেছে, ইচ্ছা করতেছে এখান থেকে গিয়ে সরাসরি বোলিং শুরু করে দেই। তখন তাকে বললাম যে আপনার তো তাহলে এখন নেক্সট মিশন হওয়া উচিত যে অস্ট্রেলিয়া, কবে অস্ট্রেলিয়া যাব, রানার সঙ্গে একসঙ্গে বল করব। তো সে বললো না, এর মাঝখানে ওয়ান ডে খেলবো, জিম্বাবুয়ে খেলবো, সবই ঠিক আছে, কিন্তু সত্যি আমার অস্ট্রেলিয়ার জন্য মনটা আনচান করতেছে। এই যে কেন্টে যাচ্ছি, কেন্টে খেলবো, ওই এক্সপিরিয়েন্সটা অস্ট্রেলিয়ায় খুব কাজে লাগবে। আর ডারউইনে শুনছি যে ক্রস উইন্ড আছে, ঘাস থাকবে। আপনি যেটা বলছেন সত্যিই যদি দুই পাশ থেকে আমি আর রানা বল করতে পারি, দুর্দান্ত হবে। আজকে সকালে বাংলাদেশ দল যখন বোলিং শুরু করলো ডারউইনের ওই উইকেটে, উইকেটে ওই জীবন্ত ঘাস, এটা দেখার পরে একদিকে হাসানের বুক নিশ্চয়ই চনমন করে উঠছে যে আহ সেই ঘাস, এখানে বল কথা বলবে। আর একদিকে নিশ্চয়ই মনটা একটু খারাপ হয়েছে। সারা পৃথিবী যেরকম মন খারাপ করতেছে, বারবার ধারাভাষ্যে অ্যাডাম গিলক্রিস্ট থেকে সবাই বলতেছেন যে নাহিদ রানা নাই, এখানে বিরাট মিসিং। নিশ্চয়ই হাসানেরও মনটা খারাপ হয়েছে। তবে হাসান শুধু মন খারাপ করে বসে থাকে নাই, সে তার বন্ধুর অভাবটা বুঝতে দেয় নাই, বরং বলা চলে বন্ধুর হয়ে কাজটা নিজেই করে দিছে। নিজের ক্যারিয়ারে তৃতীয়বারের মতো ৫ বা তার বেশি উইকেট তুলে নিছে, ৬ উইকেট তুলে নিছে। এটা তার ক্যারিয়ার সেরা বোলিং। ৫৫ রানে ৬ উইকেট তুলে নিছে। ইনফ্যাক্ট বাংলাদেশি পেসারদের মধ্যে এটা সেকেন্ড বেস্ট বোলিং। এবং বাংলাদেশি পেসারদের মধ্যে এখন পঞ্চম সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে গেছে সে। এই যে হাসান মাহমুদের বিশাল একটা উত্থান, হাসান মাহমুদ এখন বাংলাদেশের টেস্ট বোলিং বললেই হাসান মাহমুদ সেখানে এক প্রান্তে। হাসান মাহমুদকে থাকতেই হবে। ইনজুরির জন্য মাঝে যদিও কয়েকটা সিরিজ মিস করছে, কিন্তু হাসান যে কি জিনিস সেটা আমরা আরেকবার টের পেলাম, অস্ট্রেলিয়ানরাও টের পেল। একেবারে বলকে কথা বলায়, বলকে দিয়ে সাপের মতো আঁকাবাঁকা করে কথা বলায় ওখান থেকে একের পর এক উইকেট তুলে নিল, অস্ট্রেলিয়ান ব্যাটিং লাইন আপটা ধসায় দিল। অবশ্যই এবাদত আর তাসকিন দুর্দান্ত সঙ্গ দিচ্ছে, কারণ আমাদের ১০টা উইকেটই তুলে নিচ্ছে আমাদের পেসাররা। এটা মাত্র দ্বিতীয়বার ঘটলো আমাদের ইতিহাসে। ফলে হাসান, এবাদত, তাসকিন সবাইকেই আসলে সমান কৃতিত্ব দিতে হবে, কিন্তু হাসানের কথাটা একটু আলাদা করে বলা যাক, যে সে তার বন্ধুর এই অনুপস্থিতির সময়টা কিভাবে পুরো দায়িত্বটা একা কাঁধে নিয়ে নিল, কিভাবে এই দুর্দান্ত একটা উত্থান ঘটালো, এবং হাসানের এই উত্থানের অর্থটা কি। বসুন্ধরা এম ব্লকে ৪ কাঠা জমির উপর নির্মাণাধীন দক্ষিণমুখী ৮তলা আধুনিক ভবন। প্রতিটি ফ্ল্যাট ১৯২০ বর্গফুট। দামে নয়, মানে কিনুন। সিলভার কি রিয়েল এস্টেট লিমিটেড। দেখেন, দীর্ঘদিন পর্যন্ত এটা আমরা একটু মন খারাপ করে একটা কথা বলছি, সেটা হচ্ছে এখনো পর্যন্ত টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী পেসার হচ্ছে মাশরাফি বিন মুর্তজা। দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী পেসার হচ্ছে শাহাদাত হোসেন রাজীব। মাশরাফি বিন মুর্তজা শেষ টেস্ট খেলছে ২০০৯ সালে, রাজীবও খেলছে, তা এক যুগ পার হয়ে গেছে। এখনো এরা এই যে ১ নাম্বার ২ নাম্বারে আছে, এটা আমাদের জন্য ভালো কথা না তো? এরপরে শুধুমাত্র একজন পেসার ৫০ উইকেট পার করতে পারছে, এই আমাদের তাসকিন। মজাটা হচ্ছে যে এই জায়গাটায় যে শোক দুঃখটা ছিল সেটা তাসকিন এবং তার এই ২ জুনিয়র এরা অনেকটাই মিটায়ে দিচ্ছে। এই নাহিদ রানা, হাসান, এরা অনেকটা মিটায়ে দিচ্ছে। কারণ হচ্ছে তাসকিন যেমন ৫০ পার করে ফেলছে, তার উইকেট সংখ্যা এখন ৫৭, সেরকম প্রচণ্ডভাবে হাসান উঠে আসতেছে। হাসানের উইকেট সংখ্যা ৪২ হয়ে গেছে। হাসানও খুব দ্রুতই ৫০-এর মাইল ফলকটা পার করে ফেলবে। রানার ৩৮ উইকেট আছে। রানা আর হাসানের প্রতিযোগিতাটাও কম না। রানা দুবার অলরেডি টেস্টে ৫ উইকেট নিয়ে ফেলছে, আর তাকে টপকায় গেল আজকে হাসান, ৩ বার হয়ে গেল। এখনো পর্যন্ত টেস্টে সবচেয়ে বেশিবার ৫ উইকেট নেওয়া পেসার বাংলাদেশের রাজীব, রাজীবের ৪ বার। সেটা হাসান টপকায় ফেলা উচিত খুব দ্রুত। নিশ্চয়ই রানাও বসে থাকবে না, রানাও ওয়েট করতে থাকবে যে আয় বন্ধু, এরপরে কোনো একটা সিরিজে তোরে আমি টপকায় যাব। ওদের এই লড়াইটা চলুক, এবং আমি আশা করি তাসকিন কতদূর তার লড়াইটা টেনে নিয়ে যাবে আমি এখনই মন্তব্য করা খুব কঠিন। তবে তাসকিন আরও লম্বা করুক, এটা ১-২ নাম্বারে নিজের নামটা খোদাই করুক আপাতত। কিন্তু খুব দ্রুত রানা এবং নাহিদকে দেখতে চাই যে ওই নাম্বারগুলোকে অনেক বড় পরিণত করে ফেলছে। ওই যে ৭০-এর ঘরে থেকে দেশের সেরা পেসার, এটা দেখতে ভাল লাগে না। আমি নিশ্চিত এটা মাশরাফিরও দেখতে খুব বিরক্ত লাগে যে তার নাম এখনো ১ নাম্বারে আছে।
তো সেই জায়গাটায় হাসান একটা বিরাট সুবাতাস হয়ে আসছে যে সে অবশেষে আমাদের ওই ক্রাইসিসটা কাটাচ্ছে। সে যদি সুস্থ থাকে তাহলে ওই নাম্বারটা ১০০-তে যাবে, ২০০-তে যাবে। সে কোন একটা ইন্টারভিউতে বলতেছিল যে সে ৪-৫০০ উইকেটের স্বপ্ন দেখে। আমরাও দেখি। এটুকু একটা বাচ্চা এই বয়সেই ৫০ উইকেটের দুয়ারে পৌঁছায় গেছে। তার চেয়ে বেশি অ্যাভারেজে এই ৪০ পার করা, ৪০-এর চেয়ে বেশি উইকেট নিছে বাংলাদেশে কেবলমাত্র নাঈম হাসান। নাঈম হাসানের জন্য দুঃখ লাগে যে সে তারপরেও টেস্ট খুব একটা পায় না। নাঈম হাসান ছাড়া হাসানকে চ্যালেঞ্জ করার মতো টেস্টে উইকেট নেওয়ার গতিতে কেউ নাই। এভারেজে ওর আশেপাশে, হাসানের আশেপাশে, ওই হাসানের ওপরে একমাত্র নাঈম। এছাড়া আর কেউ নাই। তাহলে বুঝতেছেন হাসানের কৃতিত্বটা। একটা বাংলাদেশি পেসার হয়ে স্পিনারদের সবার টপকায়ে চলে আসছে নাঈমের ঘাড়ের কাছে। সেই জিনিসটা অবশ্যই হাসানের জন্য বিরাট একটা কৃতিত্বের ব্যাপার। এবং সেটা যে আসলে হাসান যেকোনো পরিস্থিতিতে এই কাজটা করতে পারে সেটা আরেকবার সে এই ডারউইনে দেখালো। দেখেন হাসান যখন কেন্টে খেলতে গেল তখন হাসানের সঙ্গে ওই কেন্টে ও থাকতেও কথা হলো যে কেন্টে ওর একটা বড় শিক্ষা হচ্ছে ক্রস উইন্ডে বল করা এবং ঘাসের ওপরে সিমটারে নিয়ন্ত্রণ করা। আমরা ভাবি কি যে সহায়ক উইকেট পাওয়া মানেই পেসাররা বোধহয় বিরাট কিছু করে ফেলবে বা স্পিনাররাও বিরাট কিছু করে ফেলবে। সহায়ক উইকেট কিন্তু বিপজ্জনকও বটে। আপনি সারা বছর মেড়ে মেড়ে উইকেটে বল করেন যেখানে বল খুব বেশি মুভ করে না, খুব বেশি সুইং করান না বা উইন্ড খুব প্রভাব ফেলে না, সেখানে আপনি হঠাৎ করে এইসব কম্বিনেশন পেয়ে গেলে আপনি বলকে নিয়ন্ত্রণে কতটা রাখবেন, কত সুন্দর নিয়ন্ত্রণে রাখবেন, এটা একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। যে জন্য আপনি দেখবেন এটা আমার ধারণা একটু আলোচনা করেই করছে। আজকে এবাদত ছাড়া বাংলাদেশের ২ পেসারই তাদের স্বাভাবিক সীমারও অনেক নিচে বল করছে, অনেক নিচে। এবাদত তো চাইলে বোধহয় আরেকটু জোরে বল করতে পারতো। আমি যতদূর জানি এবাদত আরেকটু জোরে বল করতেছেও প্র্যাকটিসে। কিন্তু সবাই নিজেরে সামলায় রাখছে যে গতি না, আগে বলটারে সামলাও। কারণ এই জায়গায় বলটা সামলানো খুব কঠিন ব্যাপার। কারণ বল তো পড়ে এমনিতেই একটু ক্রস উইন্ড, তারপরে ঘাস, সিমে মুভ করবেই। সেই মুভমেন্টটা সামলায় রাখা। অন্য জায়গায় হলে হাসানের প্রশংসাটা করি যে হাসান দারুণ মুভ করাচ্ছে। মরা উইকেটে যখন সে মুভ করায় সে তো আমি বলি যে বল হচ্ছে তার পোষা প্রাণী। সে কথা শোনায়। বলকে বলে বল ডাইনে যাও, বল ডাইনে যায়। বলকে বলে বল বামে যাও, বল বামে যায়। ডানহাতি বাঁহাতি সব ব্যাটসম্যানের জন্য নারকীয় একটা যন্ত্রণা। পড়ে কখনো ঢুকতেছে, কখনো বেরোচ্ছে। ওই যে আপনি কামিন্সের আউটটা দেখেন, সবগুলো আউটই সুন্দর। কামিন্সের আউটটা আমার কাছে খুব প্রতীকী মনে হয়েছে। প্রথমে একটা ভেতরে ঢুকলো, তারপরে একটা সোজা গেল, তারপরে একটা বেরোলো। কামিন্স ৩ নম্বর বলটায় আউট। কি সেট আপ! ও এই কাজটা ম্যাজিকের মতো পারবে। কারণ ও ওই সিমকে ওইটা করাইতে পারে। সঙ্গে বাতাসে সুইং করাইতে পারে। আর ওই যে বললাম ক্রস উইন্ডের ইউজটা, এই জিনিসগুলো দুর্দান্ত করতে পারে। ও যেকোনো উইকেটে পারে। এখানে কেন্ট ওকে যে উপকারটা করে দিছে যে ওই অনুকূল পরিস্থিতিতে সহায়ক উইকেটে, সহায়ক কন্ডিশনে কিভাবে বলকে কথা শোনানো যায়। ওখানে যে সে পারফর্মটা করছে তার পুরস্কার আজকে পেল। আমরা যদি ভাবি যে হাসান যেহেতু রেগুলার উইকেট পাচ্ছে এখানে নামলেই পাবে, এত সোজা না। এখানে ফাস্ট বোলারদের আমাদের দেশ এই অঞ্চল থেকে যাওয়া ফাস্ট বোলারদের মানায় নেওয়া খুব কঠিন সেনা কান্ট্রিতে, বিশেষ করে এরকম সহায়ক উইকেটে। সে জায়গায় মানায় নেওয়া খুব কঠিন। হাসানের আমি এবং হাসান সহ ৩ পেসারকে সবচেয়ে বড় কৃতিত্ব দেবো এটা যে তারা খুব দ্রুত এই ঘাসের উইকেটে মানায় এনেছে যেখানে বল নিজে নিজে মুভ করে। এই জিনিসটা খুব ভালো হয়েছে এবং হাসান একটা জিনিস প্রুভ করলো যে সে আসলে ওই নির্দিষ্ট কোনো কন্ডিশনে আটকায় থাকতে আসে নাই। সে মরা উইকেটেও ভালো বোলার, মোটামুটি স্পোর্টিং উইকেটেও ভালো বোলার, সহায়ক উইকেটেও ভালো বোলার এবং সে অস্ট্রেলিয়ার মতো ব্যাটিং লাইন আপ। আপনি চিন্তা করেন আজকে স্মিথ যদি ২-৩টা লাইভ পেয়ে ওই ইনিংসটা না খেলতো তাহলে তো অস্ট্রেলিয়া ১৫০ রানও পার করতে পারে না। ১০০ করতেই ওদের জান বের হয়ে যায়। তারপরেও স্মিথ ওরকম ইনিংস খেলার পরেও, অতগুলো লাইফ নিয়ে ইনিংস খেলার পরেও তারা ২০০ করতে পারে নাই। তাদেরকে ২০০-র নিচে অল আউট করে দেওয়া, উইকেট যাই হোক, এই উইকেট এমন না যে মাইনফিল্ড, মানে এইটা ওয়াকার উইকেট তো না। এই উইকেটে রান আছে, যথেষ্ট রান আছে। একটু দেখে শুনে খেললে আউটফিল্ড কি অসাধারণ আউটফিল্ড, একটু বলটা ঠেলে দিলেই বের হয়ে চলে যায়। ফলে এখানে চাইলেই রান করা যায়। শুধু ওই ফার্স্ট আওয়ারের কিছু মুভমেন্টটা ঝামেলা। ওটারে ভেতরেই ওরকম সুন্দর উইকেট, মানে সহায়ক হলেও ব্যাটসম্যানদের জন্য রান আছে। সেখানে মান্নাস লাবুশেন বা স্মিথ এরকম সব ব্যাটসম্যান বা ক্যামেরন গ্রিন কি অলরাউন্ডার,
এরকম সব খেলোয়াড়কে রেখে দলটাকে ১৮০ রানে অল আউট করা, এটা কি ছেলে খেলা? সেই ছেলে খেলাটা করে দিল তো। এখন বাকি দায়িত্বটা আসলে ব্যাটসম্যানদের। আমি যখন কথা বলতেছি তখনও দিনের খেলা বেশ খানিকটা বাকি আছে। সাদমান এবং তামিম যেভাবে শুরু করছিল, আমি একটু সন্তুষ্ট ছিলাম যে অনেকক্ষণ উইকেট যায় নাই। তবে একই সঙ্গে ওইটা বুঝতেছিলাম যে এটা হবে না যেভাবে আগাচ্ছে। কারণ ওরা খুব ভয় নিয়ে খেলতেছে। অবশ্যই ভয় পাওয়ার কথা। আমরা যখন স্ক্রিনে দেখব তখন মিশেল স্টার্ক আর প্যাট কামিন্স ২ পাশ থেকে বল করতেছে, জশ হ্যাজেলউড ওয়েট করতেছে, নাথান লায়ন ওয়েট করতেছে। এটা যে কারো আতঙ্ক তৈরি হওয়ার কথা। কিন্তু আপনি যখন বাংলাদেশের ওপেনার বা পৃথিবীর কোনো টেস্ট ওপেনার, তখন এত নার্ভাস থাকলে খুব মুশকিল। রানই করতে চাচ্ছে না, রানই করতে চাচ্ছে না। ভাই ৪ টস বল অন্তত ঠেলে দিলেও তো ৪ হয়। ওখানে আপনি ৩০ গজের বাইরে বল পাঠালে ৪ হবে। এত সুন্দর আউটফিল্ড। সেগুলো জোরে ঠেলতেছে না। ৩ রান করে নিচ্ছে দৌড়ায়। আর এমনি হাফ বলে পেলেও মারে না। ওই যে ভয়েতে গুটায় যাওয়া এই জিনিসটা এইসব কন্ডিশনে আর অস্ট্রেলিয়ানদের বিপক্ষে এটা খুব বিপজ্জনক। আমি জানি না এই জিনিসটা কত মানে আমরা আদৌ এই ইনিংসে ওভারকাম করতে পারবো কিনা? এটা ওভারকাম করতে না পারলে, একটু অথরিটি দেখাতে না পারলে ওই ১৮০ টাও বড় রান হয়ে যেতে পারে। এখন প্রার্থনা করি যে এট লিস্ট কেউ একজন একটু গাটসটা শো করুক। শুধু গাটস শো করা মানে ওই বসে থাকা না। এইখানে যদি কেউ ভাবেন যে এই আমাদের ব্যাটসম্যানরা নাক কান গুজে পড়ে থাকলে অস্ট্রেলিয়ারে আমরা এরকম ভালো বোলিং করছি বলে হারানো যাবে। ভাই একদমই না, একদমই না। অস্ট্রেলিয়াও এখানে বল করবে। এর ফাঁক থেকেই আমাদের রান বের করে নিতে হবে। ২-৪টা করে মেরে দিতে হবে। সে মেরে দেওয়া ব্যাপারটা এখনো আমি যখন কথা বলতেছি তখনো পর্যন্ত দেখি নাই। এই জিনিসটা না হলে আমরা বিপদে পড়ে যাব। আই হোপ আমাদের পরের ব্যাটসম্যানরা অলরেডি আমি যখন কথা বলা শুরু করছি তখন দেখছি সাদমান আউট হয়ে গেছে। আই হোপ পরের ব্যাটসম্যানরা ওই মেরে দেওয়াটা করতে পারবে, হাসানের সম্মানটা রাখবে। হাসান যেমন তার বন্ধুর জন্য একটা উপহার নিয়ে আসে, হাসানের জন্য ব্যাটসম্যানরা কিছুটা হলেও উপহার আনবেন। জিনিসটাকে 250 পার করেন, তারপরে একটা চ্যালেঞ্জিং কিছু হওয়া সম্ভব। আইডিয়ালি এটা অন্তত 300 প্লাস হওয়া দরকার, তাহলে ম্যাচটা জেতা যাবে। তা না হলে আসলে সেকেন্ড ইনিংসেও তো আমাদের ব্যাট করতে হবে, 4th ইনিংসে। এটা খুব কঠিন হয়ে যাবে। যাই হোক আপাতত তো আগে ২৫০ হোক, তারপরে দেখা যাক। সবার জন্য শুভেচ্ছা, হাসানের জন্য অনেক ভালোবাসা।